বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অনলাইনে অতিথি হিসেবে যুক্ত আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং চ্যানেল ওয়ানের এডিটর ইন চিফ নাজমুল আশরাফ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমরা আলোচনায় ফিরছি। এম এ আজিজ, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। গণভোটে পাশ হলেই সংবিধানে অন্তর্ভুক্ত হবে জুলাই সনদ, সুপারিশ পাঠাচ্ছে কমিশন, সংসদের অনুমোদন ছাড়া সংবিধান সংশোধনের সুযোগ দেখছে না আইনজীবীরা। আগামী 15 অক্টোবর জুলাই সনদ সই হওয়ার কথা রয়েছে। এখন এই যে গণভোটের কথা আমরা বলছি, গণভোটে পাশ হলেই সংবিধানে অন্তর্ভুক্ত হবে, কিন্তু সংবিধানে তো আসলে গণভোটটাই নাই। এম এ আজিজ, না, এইটি আপনি আগে বললেন। আসলে গণভোটের উপরে গণভোট লাগবে, কারণ গণভোট তো সংবিধানে শেখ হাসিনা তো এটা বাতিল করে দিয়ে গেছে। তো গণভোটটা কোথায় পেল? এক, দুই হলো জুলাই সনদে যে সংস্কার আছে করা হয়েছে, সংস্কারগুলো অন্তর্ভুক্ত আছে এবং 52 সাল থেকে খসড়া যেটা করা হয়েছে 52, 68 এইসবগুলো উল্লেখ আছে। তা এখানে পিআর সিস্টেম উল্লেখ আছে। তা আপনি বলেন ইয়েস নো ভোট আপনি কি দিতে পারবেন? আপনার 19টা নোট অফ ডিসেন্ট আছে, আপনি একসাথে দিয়ে দিলেন যে জুলাই সনদে হ্যাঁ না ভোট দেন, কি করে সম্ভব? সুতরাং সবাই তো বুঝবে যে এর ভিতরে হয়তো 30টাতে একমত হবে আর বাকিটাতে একমত হবে না। এমনটি যদি দাঁড়ায় তখন কি করবে? এটা তো আসলে একটা অবৈজ্ঞানিক প্রস্তাব। আবার জুলাই সনদ আপনার গণভোটে পাশ করলো, তারপরেও তো এটা সংসদে অনুমোদন করতে হবে, সংসদ তো লাগবেই। তো সুতরাং এই সনদে গণভোটে পাশ করলেই বা লাভ কি? আমার তো একবারে সংসদ অধিবেশন হওয়ার পরে যদি এই সনদটা উত্থাপন করত সেটা আলোচনার ব্যাপার ছিল, কিন্তু এখন তো এই জুলাই সনদ যেভাবে উপস্থাপন হ্যাঁ না ভোটে হাজির করা হচ্ছে, এটা তো পাশ হবে বলে মনে হবে না। এক, দুই হলো ভোট হলো 12 কোটি ভোটার হবে। তো 12 কোটির ভিতরে ধরেন মানে 30% ভোট কাস্ট হলো, তাহলে এটা কি পাস হবে না ফেল হবে এটা বুঝতে হবে। তো 50% ভোট হলো না, কারণ জুলাই সনদ তো বোঝেই না। আমি তো দেশের বাড়িতে আসছি, জুলাই সনদ নিয়ে আলোচনা করি, কেউ তো বলতেই পারে না এটা কি আছে, ভূত প্রেত কি আছে কিছু বোঝে না, তো সে ভোট দিবে কেমনে? আচ্ছা এম এ আজিজ, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আপনি বলছেন যে জুলাই সনদ আসলে বুঝেই না, হ্যাঁ, এবং এই যে গণভোটের কথাটাও আপনি নিয়ে আসলেন যে গণভোটটা আসলে পার্লামেন্ট নিডেড, তাহলে রাজনীতিবিদরা কি এই জিনিসগুলো বোঝেন না? না, রাজনীতিবিদ তো 30টা পার্টি বসে, যখন বসে আলোচনা করে মনে হচ্ছে ওরাই দেশের মালিক, ওরা যা একমত হয় সিদ্ধান্ত নেবে, জনগণ সেটা মেনে নেবে। আমি দেশের নাগরিক না? এই যে আমরা 3 জন উপস্থিত আছে, আমরা প্রকৃত দেশের মালিক। ওরা ওদেরকে নির্বাচিত করে প্রতিনিধি করলে আমাদের প্রতিনিধি হবে, অথচ আলোচনা করা হচ্ছে দলের জুলাই সনদ একটা তৈরি করলো, তারা আবার নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করলো, আমাকে বললো, ওনারা একমত হতে পারলো না, আমাকে বলতেছে ইয়েস নো করেন। হাউ ইট ইজ পসিবল? প্রত্যেকটা জুলাই সনদের যতগুলো ইস্যু আছে, মৌলিক সংস্কার যতগুলি আছে, সব সনদ এটা ব্যাখ্যা করতে হবে। যদি করে তারপরে আমি এটা পড়বো, পড়ে দেখব এবং জনগণকে বুঝাইতে হবে এই সনদ, এই সংস্কার মানে এই সংস্কার মানে এই, প্রত্যেকটাতে আমি আলাদা আলাদাভাবে কোনোটায় একমত হব, কোনোটায় দ্বিমত হব, আমি ইয়েস নো করবো, এইটাও হতে পারে। আবার দেখেন জুলাই সনদে গণভোট হবে, গণভোটে কত % ভোট হলে এটা পাস হবে এটার খবর নাই, গণভোট সংবিধানে নাই, আবার গণভোট করতেছে। আবার দেখেন এই গণভোট আবার পার্লামেন্টেই পাস করতে হবে, ততক্ষণ পর্যন্ত এটা আইনি ভিত্তি পাবে না। তো তাহলে এই গণভোটটা অর্থটা কি হলো? না, সংবিধানে তো ধরেন অন্তর্বর্তী সরকারের এই টার্মটাও উল্লেখ করা নাই, কিন্তু তারপরেও তো সব দল মত একসাথে মিলে এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে না? না, টার্মটা ধরেন 5ই আগস্ট পরিবর্তনের পরে অনেক কিছুই হয়তো আপনার আমার মনের আকাঙ্ক্ষা মতো ঘটেনি। এখানে বর্তমান প্রেসিডেন্টের কাছে ওথ নিয়েছে সংবিধান সমুন্নত রাখার জন্য। 106 অনুচ্ছেদ অনুযায়ী ডক্টরেট অফ নেসেসিটি অন্তর্বর্তীকালীন সরকার নাম সংবিধানে নাই, তাও
বলে দিছে যে এই কাজ এটা সরকারি কাজ চালাতে পারবে, কিন্তু পরে তো দেখা গেছে যে ঐক্যমত কমিশনেই অ্যাডভোকেট শিশির বনি, ব্যারিস্টার শিশির বনি উত্থাপন করেছে যে এটা তো প্রধান বিচারপতি সহ আরো বিচারপতি তো সেনানিবাসে আশ্রয় নেওয়া ছিল, তো এটা সুপ্রিম কোর্টের অনুমোদনটা কে দিল? তারপরে আমরা বিশ্বাস করছি যে দেশটা চলুক, যে যেহেতু রাষ্ট্রপতি বলেছে যে আমরা মতামত নিয়েছি, আচ্ছা মতামত দিছে, আমরা মেনে নিয়েছি, কিন্তু এটাও তো ব্যাখ্যার দাবি। এক সময় তো এই প্রশ্ন আসবে যে জি, একসময় এই প্রশ্ন আসবে। আমরা আপনার কাছে আবার ফিরবো। আমরা একটু নাজমুল আশরাফের কাছে, যে নাজমুল আশরাফ, আমরা এম এ আজিজের কথা শুনছিলাম, এই যে গণভোট যেটা আসলে সংবিধানেই নাই, দেশে যদি আসলে কনস্টিটিউশন এখনো তো প্রিভেল করছে না, সো এই যে গণভোটটা আসলে কিভাবে হবে, বা যে জুলাই সনদ নিয়ে আসলে যে এম এ আজিজে বলছিলেন যে জুলাই সনদ আসলে অনেকেই বুঝেন না, কারণ দেশের সংবিধানটা আসলে রুট লেভেলের অনেক মানুষ আসলে সংবিধানটাই অনেক সময় বুঝে না, কারণ এত কঠিন ভাষায় লেখা আমাদের যে সংবিধান। কিন্তু জুলাই সনদ নিয়ে অনেকেই বুঝেন না, আবার সেটা নিয়ে গণভোট চাচ্ছেন। আবার একটি রাজনৈতিক দল বলতেছেন জাতীয় নির্বাচনের দিনে গণভোট দিতে হবে, আবার অন্যদিকে জামায়াত আরও অনেক দল বলছেন যে না, ইলেকশনের আগেই। এই যে একটা পাজল সিচুয়েশন। ধন্যবাদ আপনাকে। গত 8 মাসের যুদ্ধের পর আমরা দেখলাম যে জুলাই সনদের ব্যাপারে গণভোটে সব দল একমত হয়েছে, কিন্তু সেই গণভোটটা কখন হবে, জাতীয় নির্বাচন মানে সংসদ নির্বাচনের সাথে একই সাথে নাকি আগে, এটা নিয়ে মতবিরোধ আছে। এবং ঐক্যমত্য কমিশন এটা সরকারের কাছে পাঠিয়ে দেবে তাদের সুপারিশ সহ। এরপরে মানে ঐক্যমত্য কমিশন 8 মাস ধরে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এতগুলো দলের সাথে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক করে যেটা সমাধান করতে পারে নাই, সেটা সরকারের হাতে মানে উপদেষ্টা পরিষদের হাতে পাঠিয়ে দিলে তারা কিভাবে এটা সমাধান করবে আমি জানি না। গণভোটের যে দিকগুলো নিয়ে আজ ভাই বলছেন, আমি এগুলো পুনরাবৃত্তি করছি না, শুধু একটা পয়েন্ট একটু যোগ করব, সেটি হচ্ছে আপনি যেই বিষয়ের উপর গণভোট নিচ্ছেন খুবই জটিল, রাজনৈতিক এবং আইনি দিক থেকে খুব জটিল বিষয়, কারণ আপনি সংবিধানের মৌলিক কিছু পরিবর্তন আনতে চাচ্ছেন, সেগুলোর ব্যাপারে জনগণ কি বলে আপনি তার মতামত নেবেন। বাংলাদেশের ভোটারদের, আপনি যদি গড়পড়তা ভোটারদের কথা চিন্তা করেন, তারা যেই প্রক্রিয়ায় ভোট দিয়ে অভ্যস্ত, সেখানেও অনেক ক্ষেত্রে তাদের ভুল ত্রুটি হয়, কিন্তু মোটা দাগে তারা এটা বোঝে বহু বছরের চর্চার কারণে, এবং সারা বিশ্বে যেই ধরনের নির্বাচন পদ্ধতি আছে তার মাধ্যমে তো মানুষের কিছুটা ধারণা হয় বা এত বছর চর্চা করে আসছে, সেটি হচ্ছে যে ব্যক্তিকে ভোট দেবে, মার্কাকে ভোট দেবে বা দলকে ভোট দেবে, মানে দল ব্যক্তি মার্কা, কখনো কখনো স্বতন্ত্র হলে পরে শুধু ব্যক্তি আর মার্কা, তাদেরকে ভোট দেবে। এটাতে তারা অভ্যস্ত এবং এই কাজটা খুব সহজ, তারা করতে পারে। আমি বলছি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রভাব, জালিয়াতি, জাল ভোট এগুলো বাদে। এখন সাংবিধানিক পরিবর্তন জনিত যে বিষয়গুলোতে ঐক্যমত্য পরিষদ একমত হয়েছে এবং যেগুলোতে বিএনপি আপনার আপত্তি জানিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলোর উপর আপনি গণভোট নেবেন, একজন সাধারণ মানুষ একেবারে নিরক্ষর থেকে শুরু করে খেটে খাওয়া তৃণমূল পর্যায়ের যারা মানুষ, তারা এই বিষয়গুলো কিভাবে বুঝবে যে এটাকে সমর্থন করতে হবে, এটাকে বিরোধিতা করতে হবে? যেই আলোচনা আমরা 8 মাস ধরে শুনছি, এটা কত শতাংশ মানুষ বুঝতে পেরেছে যে ঐক্যমত্য কমিশন জুলাই সনদের মাধ্যমে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সাংবিধানিক ব্যবস্থার কি কি পরিবর্তন এনেছে, সেটাকে সহজ সরল ভাষায় যদি কয়েক বছর ধরে প্রচারণা করা হয়, তাও সব শ্রেণীর ভোটাররা এই জিনিসটা বুঝবে কিনা আমার সন্দেহ। সেখানে আপনি এরকম একটা জটিল কঠিন সাংবিধানিক, আইনি এবং রাজনৈতিক ভাবে জটিল কঠিন বিষয়কে আপনি জনগণের কাছে নিয়ে যাবেন, তারা বলবে যে এটা ভালো, এটা ভালো না, আমরা এটা চাই বা এটা চাই না। ফলাফলের ভিত্তিতে কি হবে সেটা আজিজ ভাই বলেছেন। তারপরে একই দিনে হলে পরে খরচ, আয়োজন, এগুলোর সুবিধা হবে, কিন্তু ভোট তো দুই ধরনের দেবে। এখন সংসদ নির্বাচনে প্রার্থীর ভোট দেওয়া খুব সহজ, যে যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দেবে, কিন্তু এই জুলাই সনদের বিষয়গুলোর উপরে ভোট, আমি ডক্টর বদিউল মজুমদারের কথা শুনছিলাম গতকাল, তিনি বলছিলেন যে যেগুলোতে সব দল একমত হয়েছে সেগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা থাকবে পক্ষে বিপক্ষে দেওয়ার, আর যেগুলোর ব্যাপারে একমত হয় নাই বা বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোর উপর আলাদা মতামত হবে। খুবই জটিল একটা জিনিস, মানে এরকম পরীক্ষা আপনি সাধারণ ভোটারদের কাছে, ভাই যারা আইন কানুন ভালো করে বোঝেন জানেন, তাদের পক্ষে এগুলো চিন্তা ভাবনা করে মাথা খাটায় তারপরে বলতে হবে। আপনি তো এর আগে লোকজনের কাছে ছেড়ে দিচ্ছেন না এখন পর্যন্ত
যে আমরা এই বিষয়গুলো মোটা দাগে সরল সহজ ভাষায় সাধারণ মানুষ বুঝবে যে আমরা এই বিষয়গুলোতে গণমত দিতে চাই, জনমত দিতে চাই, সে কারণে গণভোট করবে। সো আপনি কি একজন প্রধানমন্ত্রী মেয়াদ 5 বছর চান, পর 10 বছর চান, নাকি 2 মেয়াদের বেশি না চান? আপনি কি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ চান? উচ্চ কক্ষ কি নিম্ন কক্ষ কি, তাদের মধ্যে কার্যক্রম সম্পর্ক কি, এতে সুবিধা কি অসুবিধা কি, বহু জিনিস কিন্তু বোঝানোর আছে। এর চেয়ে আরো জটিল বিষয় আছে, ক্ষমতার ভারসাম্য ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে গণভোট নিয়ে কি সুফল পাওয়া যাবে আমি যথেষ্ট সন্দিহান। জি নাজমুল আশরাফ, আমি আপনার কাছে আরেকটু জানতে চাই, শুনতে পাচ্ছেন আমাকে নাজমুল আশরাফ? জি শুনতে পাচ্ছি। জি আচ্ছা নাজমুল আশরাফ, আমাকে একটু একটা জিনিস একটু ক্ল্যারিফাই করবেন তো নাজমুল আশরাফ। আমরা জুলাই একটা ঘোষণাপত্র অ্যানাউন্স করতে দেখেছি, ঠিক আছে? জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ, এই দুইটার মধ্যে আমাকে একটু ডিফারেন্সটা একটু বলতে পারেন? না, সেগুলো হয়তো আমরা গণমাধ্যম কর্মী হিসেবে কিছুটা জানি। জুলাই ঘোষণাপত্র তো হচ্ছে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত এক ধরনের ঘোষণা, যেটাকে তারা ওই যে আপনার 71-এর মানে কি বলবো স্বাধীনতার ঘোষণাপত্রের সমতুল্য করার চেষ্টা করছে। এই সমতুল্য করার চেষ্টা তো অনেকগুলো দিক থেকে, আপনার 24-কে যেমন 71-এর সমতুল্য করার চেষ্টা করছে, স্বাধীনতার ঘোষণাপত্রকে জুলাই ঘোষণাপত্রের সমতুল্য করার চেষ্টা করছে, আপনার জুলাই অভ্যুত্থানকে 71-এর মুক্তিযুদ্ধের সাথে সমতুল্য করার চেষ্টা করছে, মুক্তিযোদ্ধাদেরকে জুলাই যোদ্ধার সমতুল্য করার চেষ্টা করছে, এরকম বহু কিছু সমতুল্য করার চেষ্টা করছে। সেই গভীর রাজনীতির কথা আমরা গত 14 মাস ধরে বলে আসছি। কিন্তু এই জুলাই সনদ হচ্ছে একটা ঘোষণা, অভ্যুত্থানের ঘোষণা। আর জুলাই সনদটা হচ্ছে যে আমি সংবিধানের বা রাষ্ট্রীয় কাঠামোর বা শাসন ব্যবস্থার এক ধরনের আমূল পরিবর্তন চাই, সাংবিধানিক পরিবর্তন চাই। সেই পরিবর্তনগুলো কি কি হবে, কি আছে এবং কি হবে, সেই বিষয়টা হচ্ছে জুলাই ঘোষণা, জুলাই সনদ। জি, আমাদের একটা বিরতির সময় হয়েছে নাজমুল আশরাফ। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম.এ. আজিজ এবং চ্যানেল ওয়ানের এডিটর ইন চিফ নাজমুল আশরাফ। নাজমুল আশরাফ, আলোচনা আপনার কাছেই ফিরে, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের আগে পিআর বিষয় সিদ্ধান্ত নেওয়া দাবি জামায়াত। এই যে একটার পর একটা প্রশ্ন এসেই যাচ্ছে যে জুলাই সনদ গণভোট দিতে হবে ইলেকশনের দিন, আবার জামায়াত ইলেকশনের আগে, এখন আবার পিআর ইস্যুটা নিয়ে তো চলমান ইয়েই ছিল। এখন এই সামনে নির্বাচন নিয়ে আসলে বিএনপি আজকে যেভাবে বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে না হওয়ার শঙ্কা বেশি ইলেকশন, না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি বলেছেন যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে নির্বাচন হবে না। এটি একটি কি বলবো সতর্ক বার্তা। এখন নির্বাচন কখন হবে সেটি নিয়ে কিন্তু বিএনপির সাথে সরকারের অন্যান্য দলের জামাতের একটা বিতর্ক দীর্ঘদিন আমরা দেখেছি। শেষ পর্যন্ত তো সরকার ঘোষিত এবং নির্বাচন কমিশন সমর্থিত এই ফেব্রুয়ারির সময়টাই ঠিক হয়েছে এবং এখন সব দলই কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছে। তারপরও জামাতের একটা ভিন্ন রাজনীতি আছে এবং জামাত শুরু থেকেই নানানভাবে কলা কৌশলে নির্বাচনের পুরো বিষয়টা তাদের মানে সপক্ষে নিয়ন্ত্রণে বা অনুকূলে নেয়ার জন্য অনেক দাবি দাবা তুলছে। এই পিআর এর দাবিটাও দীর্ঘদিন ধরে বিএনপি জামাত বলছে এবং এই পিআর নিয়ে কিন্তু বিএনপির সাথে বিরোধ আছে এবং এই পিআর পদ্ধতিতে নির্বাচনের ক্ষেত্রে ওই একই কথা বলতে হয়, যেই পদ্ধতিতে বহু বছর ধরে মানুষ নির্বাচন করে ভোট দিয়ে অভ্যস্ত, নতুন একটি পদ্ধতি আপনি লোকজনকে ভালো করে না বুঝিয়ে চর্চায় না এনে ভালো মন্দ না চিন্তা করে পিআর পদ্ধতি নির্বাচনের ম্যারিট ডিমেরিট মানে সুবিধা এবং অসুবিধা দুটোই আছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু আপনি কেন হঠাৎ করে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে একটা নতুন পদ্ধতি প্রবর্তন করবেন কোন রকমের পরীক্ষা নিরীক্ষা ছাড়া, মানুষকে সচেতন করা ছাড়া, বা পিআর পদ্ধতিতে মানুষ নির্বাচন চায় কিনা? দুদিন পরে প্রশ্ন উঠবে যে তাহলে এটা নিয়েও গণভোট হোক। তার মানে যত দাবি দাবা উত্থাপন করা হচ্ছে জামাত সহ আরো কিছু দলের পক্ষ থেকে, এই সব কিছুর উদ্দেশ্য এটা স্পষ্ট যে ফেব্রুয়ারি নির্বাচনটাকে আরো জটিল করা, পিছিয়ে দেওয়া, বিতর্কিত করা, অনিশ্চিত করা, নির্বাচনের পরিবেশটাকে আরো কঠিন করে তোলা, এগুলো তো স্পষ্ট অনেকদিন ধরে আমরা দেখছি। আবার একই সাথে ধরেন এটা না হলে নির্বাচন হবে না, ওটা না হলে নির্বাচন হবে না, পিআর ছাড়া হবে না, জুলাই সনদ ছাড়া হবে না, জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে, তাহলে সেই জুলাই সনদের বাস্তবায়নটা কিভাবে হবে, সংসদ আসার আগে কিভাবে এগুলোর বৈধতা দেওয়া হবে, আমি সংবিধান মানছি, সাংবিধানিক শাসন চলছে, আমি সংবিধানের ভিতরে থেকে কোনোটা করব, বাইরে গিয়ে কোনোটা করব, এরকম নানা জটিলতা তো আছেই। কিন্তু এই দাবিগুলো তোলার পাশাপাশি যারা তুলছে, মূলত আমি যদি বলি জামাত এবং তার সহযোগী কিছু ইসলামী দল, তারা কিন্তু আবার
তলে তলে নির্বাচনের প্রস্তুত প্রার্থী ঘোষণা করে ফেলছে বা চূড়ান্ত করে ফেলেছে, মানে অনানুষ্ঠানিকভাবে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনি ঢাকা শহরে যদি ঘুরেন, বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে তাদের প্রার্থীদের পক্ষে পোস্টার আপনার লাগানো হয়েছে, ব্যানার লাগানো হচ্ছে, ফেস্টুন লাগানো হচ্ছে ইত্যাদি। তার মানে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য তারা পুরোপুরি প্রস্তুত, বরং বিএনপির চেয়ে বেশি প্রস্তুত, তারা বেশি এগিয়ে আছে। আবার এটা না হলে নির্বাচন হবে না, সেটা না হলে নির্বাচন হবে না, এগুলো রাজনৈতিক খেলা এবং এক ধরনের চাপে রাখা, এটা কম বেশি মানুষ বোঝে। নাজমুল সাহেব, আজকে দুই দলের বাহাস নিয়ে নিশ্চয়ই আপনি জানেন। জি, আমলাতন্ত্রের বিষয়টা যদি বলি, যে ধরেন ফ্যাসিবাদী আমলে, আওয়ামী লীগের আমলে পুরো আমলাতন্ত্র, সেটি সামরিক আমলাতন্ত্র এবং বেসামরিক আমলাতন্ত্র, এই দুই ধরনের আমলাতন্ত্র পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে ছিল, তাদের কথায় উঠতে বসতো, এবং ওই আমলাতন্ত্রই শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রেখেছিল। এইটা এখন দিনের আলো মতো পরিষ্কার। এরপরে যে বিতর্কটা আসছে, তাহলে ফ্যাসিবাদী আমলের যে আমলাতন্ত্র, তাদের দিয়ে আমরা কিভাবে ভালো শাসন, ভালো নির্বাচন, সবকিছু নিশ্চিত করবো? এবং যে অভিযোগটা আমরা বহুদিন ধরে শুনছি, যে এই আমলাতন্ত্র না বদলালে তারা তো আবার নির্বাচনে বাধা সৃষ্টি করবে, সুষ্ঠু নির্বাচনে ব্যাঘাত ঘটাবে। আবার এই অভিযোগ শুনছি বিএনপি এবং জামাত দুই পক্ষের পক্ষ থেকেই, এই আমলাতন্ত্রকে বিএনপি বলে জামাত দখল করছে, জামাত বলে বিএনপি দখল করেছে, আবার এক উপদেষ্টা বলছে দুই দল মিলে দখল করেছে। তার মানে হচ্ছে যেই আমলাতন্ত্র রেখে গেছে ফ্যাসিবাদী সরকার, সেই আমলাতন্ত্রে টুকটাক বদল হয়েছে, মোটা দাগে তো রয়ে গেছে সচিবালয় থেকে একেবারে উপজেলা পর্যন্ত। তাহলে একই আমলাতন্ত্র কখনো আওয়ামী লীগের মানে ফ্যাসিবাদী সরকারের, কখনো বিএনপির, কখনো জামাতের, আসলে কার? আসলে আমলাদের বৈশিষ্ট্য আমরা জানি, আজিবি আমার চেয়ে বেশি জানেন। আমলারা সব সময় ক্ষমতার পক্ষে, সরকারের পক্ষে যখন যারা থাকে। আজকে যে ঘোর আওয়ামী লীগার, কালকে সে ঘোর বিএনপি, পরশুদিন সে ঘোর জামাত, এভাবেই চলে। ফলে আমলাতন্ত্রের কোনো নির্দিষ্ট আকার নাই, আয়তন নাই, বৈশিষ্ট্য নাই। তারা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক, এবং যখন যারা ক্ষমতায় থাকবে তাদের সাথে তাল মিলিয়ে তারা কাজ করবে, এবং তাদের একেবারে অনুগত পোষ্য হিসেবে তারা ভূমিকা পালন করে। এখনকার আমলারা হয়তো তাই করছে। এখন নতুন যাদের কথা বলছি, বিএনপি বলছে জামাত ঢুকিয়েছে, জামাত বলে বিএনপি ঢুকিয়েছে, আবার যারা আগে থেকে রয়ে গেছে তাদের মধ্যে তো রূপান্তর ঘটছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি না, বিভিন্ন দল, সংগঠন, বিশ্ববিদ্যালয়ে, সব জায়গায় বহু বছর ধরে আওয়ামী লীগার, ছাত্র লীগার, এখন তারা হয়ে গেছে জামাত শিবির। বহু বছর ধরে আপনার প্রশাসনে থেকে আওয়ামী লীগ বা ফ্যাসিবাদী সরকারের পা চেটেছে, তারা এখন হয়ে গেছে জামাত বা বিএনপি। ফলে তাদের কোনো নির্দিষ্ট চরিত্র নাই, তারা যখন যেরকম দরকার তারা সেরকমই হয়ে থাকে। এটি আমাদের বৈশিষ্ট্য। জি, এম এ আজিজ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? এম এ আজিজ শুনতে পাচ্ছেন আমাদের? জি, এম এ আজিজ, আমরা নাজমুল আশরাফের কথা শুনছিলাম। আমরা জুলাই সনদ বাস্তবায়নের আগে আবার জামাতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে পিআরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই যে ইলেকশনের যে ডেটটা আমরা পেয়েছি ফেব্রুয়ারি, তার আগেই এই যে রাজনৈতিক বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, সামনের ইলেকশনটা আসলে আপনি কতটুকু দেখতে পাচ্ছেন ফেয়ার এবং অ্যাকসেপ্টেবল হচ্ছে? আছে যে সনদ স্বাক্ষর করতে যাচ্ছে, সেখানে পিআর সিস্টেম উল্লেখ আছে, আমি সেটা দেখেছি। সুতরাং এটা কিন্তু গণভোটেও পাস হবে না, গণভোটেও পাস হবে না। সুতরাং জি, এটা এটা ঝামেলা থেকেই যাবে। সুতরাং নির্বাচন, এই জটিলতার কারণে নির্বাচন জি বলেন। নির্বাচন পিছিয়েও যেতে পারে, নির্বাচন নাও হতে পারে। জি, এটা হলো আমার ধারণা। হ্যাঁ, সুতরাং আমরা বোধহয় বড় ধরনের সমস্যা তৈরি করতে যাচ্ছি। এই সনদ স্বাক্ষরের কারণে রাজনৈতিক শূন্যতা তৈরি হতে পারে, এবং রাজনৈতিক শূন্যতা যদি তৈরি হয় তাহলে আপনি বলেন শূন্যতা থাকবে না, শূন্যতান কেউ না কেউ পূরণ করবে। আমার মনে হয় আমরা একটা অন্ধকার যুগের থেকে পাওয়া যাচ্ছে। এই রাজনৈতিক অভ্যুত্থানের শক্তিগুলো দ্বিধাবিভক্ত হয়েছে। এখানে সবাই সংসদে যাওয়ার জন্য এই পিআর সিস্টেম আবির্ভূত করেছে। পিআর সিস্টেম হলেই বেশি সিট পাবো, পিআর সিস্টেম অবলম্বন করলে কম সিট পাবো, এই যুদ্ধে আপনার রাজনৈতিক দলগুলো কিন্তু মাঠে নেমেছে। এবং আমার মনে হয় যে এই সনদ যখন
স্বাক্ষর করে গণভোটে দিবে, গণভোটেও এই সনদ পাশ হবে না, কারণ গণভোটে হারা ভোট কেউ দিতে পারবে না, এবং ভোট টার্ন আউট এতই কম হবে যে শেষ পর্যন্ত এটা কি করবে এটাও ক্লারিফাই করতে হবে না কত পার্সেন্ট ভোট হলে এই জুলাই সনদ পাশ হবে, কারণ 50% জুলাই সনদে 50% ভোট করবে, এটা আমার কাছে বিশ্বাস হয়। জি এম এ আজিজ, নাজমুল আশরাফের সাথে আমরা যখন কথা বলছিলাম আমরাও জানি বিভিন্ন কিছু রাজনৈতিক দল যে বলেন যে আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হইতে হবে। জনমনে একটা গুঞ্জন বা একটা প্রশ্ন এখন মাঝে মাঝে আমরা শুনতে পাই যে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তখন আসলে যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে সেটা হয়তো অ্যাবলিশ হয়ে যাবে। জি এম এ আজিজ শুনতে পাচ্ছেন? আমরা নাজমুল আশরাফের কাছে, নাজমুল আশরাফ আপনি নিশ্চয়ই আমার প্রশ্নটা শুনেছেন। নাজমুল আশরাফ শুনতে পাচ্ছেন? আজিজ ভাই, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। জি আমি 30 সেকেন্ড আমি আপনাকে একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে অনেকেই বলে থাকেন যে আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হইতে হবে, আবার জনমনে এখন একটা প্রশ্ন একটা গুঞ্জন হচ্ছে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় যে এক্সিস্টেন্ট কনস্টিটিউশন হয়তো অ্যাবলিশ হয়ে যেতে পারে। না, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া একটা দাবি, আবার নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন একটা দাবি, আবার জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে আরেকটা দাবি। কথা শুনতে পাচ্ছি, ছবি তুলতে এইগুলো কোনোটাই কি নির্বাচনের আগে নতুন সংসদ গঠিত হওয়ার আগে করা সম্ভব? আপনি কোন বিধান বলে করবেন? যেমন একটা কথা শুনছি আমরা, রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ। ডক্টর স্বাধীন মালিক সংবিধান বিশেষজ্ঞ, আমি তার মুখে শুনছিলাম 2-1 দিন আগে যে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ বলে আমাদের সংবিধানে কিছু নাই। তার মানে আপনি সবকিছু কি গায়ের জোরে করবেন? বা এই যে ঐক্যমত্য কমিশন, নাজমুল আশরাফ আমাদের শেষ করতে হচ্ছে, আমরা এই বিষয়ে নিয়ে আরেকদিন আলোচনা করব। ধন্যবাদ নাজমুল আশরাফ, ধন্যবাদ এম এ আজিজ। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।